আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ইতিপূর্বে তোমাদের সাথে আমার নবম এবং দশম শ্রেণীর ক্লাসগুলো আমরা একসাথে আপলোড দিতাম ইউটিউবে, তোমরা দেখেছো। আজকে রুটিন অনুযায়ী তোমাদের সাথে আমার প্রথম আলাদা দশম শ্রেণীর জন্য ক্লাস। তো তোমরা সামনে পরীক্ষার্থী, তোমাদের ইতিমধ্যে হিসাব বিজ্ঞান পুরো সিলেবাসটি তোমরা পেয়ে গেছো, কমপ্লিট করেছো। এখন থেকে তোমাদের সাথে আমার রিভিশন ক্লাস চলবে। সেই রিভিশন ক্লাসে তোমাদেরকে প্রথম থেকে আবার ক্লাসগুলো শুরু করব। তোমরা যারা আগের ক্লাসগুলো পাওনি বা করোনি, বা অথবা যাদের প্রথম থেকে যাদের গ্যাপ রয়েছে পড়াশোনায়, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা অবশ্যই এখন থেকে ক্লাসগুলো নিয়মিত ফলো আপ করবে, ক্লাসগুলো দেখবে এবং তোমরা সে মোতাবেক পড়াশোনা করার চেষ্টা করবে। তোমরা কিন্তু সামনে পরীক্ষা দিতে তোমাদের মাথায় থাকতে হবে। সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, এরপরে তোমরা বোর্ডের পরীক্ষার্থী হয়ে যাবে, এসএসসি পরীক্ষার্থী হয়ে যাবে। সুতরাং তোমাদের এখন আর সময় নষ্ট করার সুযোগ নেই। তোমরা অবশ্যই বাসায় প্রচুর পড়াশোনা করবে। তো আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ তো হিসাব সমীকরণের হিসাব সমীকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের অ্যাকাউন্টিংয়ে যারা পড়ো, তোমাদের হিসাব সমীকরণ যদি ভালো না জানো, তাহলে তোমাদের হিসাব বিজ্ঞানের প্রতিটি ধাপে ধাপে তোমাদের বাধাগ্রস্ত হইতে হবে, প্রবলেমে পড়তে হবে, তোমাদের ক্লাস করা কষ্ট হবে। হিসাব সমীকরণ যারা বুঝবে না, যারা পারবে না, তারা অঙ্ক মুখস্থ করতে হবে। আর মুখস্থ করা অঙ্ক কখনোই তোমাদের মাথায় দীর্ঘদিন স্থায়ী হবে না, পরীক্ষায় সঠিকভাবে অ্যান্সার করতে পারবে না। তোমরা জানো হিসাব সমীকরণ তোমরা পড়েছো আগে, যে এ সমান এল প্লাস ও ই। অনেকে এটাকে শুধু ইও লেখা থাকতে পারে, দেখে থাকতে পারো, ও ই বা ই। যেহেতু তোমাদের এটা রিভিশন ক্লাস, সেই জন্য তোমাদের আমি বলছি যে তোমরা পুরো বইটি পড়েছো। এখন তোমাদের জন্য রিভিশন মানেই হচ্ছে আমরা একটু তোমাদের সাথে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমাদের প্রবলেম থাকলে তোমরা অবশ্যই আমাকে শেয়ার করবে, আমার সাথে কথা বলবে। অ্যাকাউন্টিং বিষয়ে, হিসাব বিজ্ঞান বিষয়ে তোমার যে কোনো অধ্যায়ে, যে কোনো জায়গায় তোমার প্রবলেমে পড়ো, অঙ্ক করতে গিয়ে যদি তুমি প্রবলেমে পড়ে যাও, তুমি অঙ্ক করতে পারতেছো না, মিলাতে পারতেছো না, তুমি একটা টপিকস বুঝতে পারতেছো না, অবশ্যই তুমি আমার সাথে আলোচনা করবে, শেয়ার করবে, এই নাম্বারে ফোন দেবে, অথবা কলেজে এসেও আমার সাথে কথা বলতে পারো। কথা বলে তোমরা তোমাদের প্রবলেম সলভ করে নিতে পারো। আমার সাথে কন্ট্যাক্ট করে যে তুমি কলেজে কখন আসছো বা আমি কলেজে আছি কি না জেনে তুমি আসতে পারো, তোমার প্রবলেম সলভ করে নিতে পারো। অ্যাকাউন্টিংয়ের যে কোনো সমস্যা তোমার হবে, যেখানে প্রবলেম হবে, তোমরা আমার সাথে কথা বলবে। তো তোমরা জানো যে একটি কারবারের যে পরিমাণ সম্পদ থাকে তার সমান থাকে দায় ও মালিকানা সত্ত্ব। এখানে দায় বলতে বহির্দায়কে বোঝানো হয়। এই দায় বলতে বোঝানো হয় বহির্দায়কে। তোমরা আর্থিক বিবরণী করার সময় তোমরা আর্থিক বিবরণী যে তিনটি ধাপ তোমরা করেছো, বিষয় দায় বিবরণী করেছো, মালিকানা সত্ত্ব বিবরণী করেছো এবং আর্থিক অবস্থার বিবরণী করেছো। নবম দশম শ্রেণীর স্টুডেন্ট তোমরা এই তিন ভাগে ভাগ করে আর্থিক বিবরণী কাজ করেছো। তো সেখানে আর্থিক অবস্থা বিবরণী করার সময় তোমরা যেটা পেয়েছো, একদিকে লিখছো সম্পদ, আরেকদিকে লিখছো দায় আর মালিকানা সত্ত্ব। আসলে ওই যে কাজটা করেছো এটি কিন্তু হিসাব সমীকরণ থেকে চলে গেছো। এখানে কিন্তু বোঝানো হয়েছে একদিকে থাকবে এ মানে অ্যাসেট, আরেকদিকে থাকবে এল আর থাকবে মালিকানা সত্ত্ব। এই এ বলতে এখানে বোঝানো হয় অ্যাসেটস, কারবারের যত সম্পদ রয়েছে সবগুলোকে বলা হয় একসাথে অ্যাসেটস। তাহলে এই অ্যাসেটসের সমান মাঝখানে সমান দেওয়ার অর্থ কি, দুই দিকে সমান হবে, ইকুয়াল হবে। আমি যদি দাঁড়াই তাহলে আমরা হাত ধরে কী হতে হবে, সমান হইতে হবে। একটা নিচে একটা উপরে এরকম হওয়া যাবে না, ব্যালেন্স থাকতে হবে, সমান থাকতে হবে। ঠিক তেমনি কারবারের অ্যাসেটস এর সমান থাকবে এল। এই এলকে বলা হয় দায়, মানে বহির্দায়।
বলা হয় লিয়াবিলিটিস, মানে দায়সমূহ, বহির্দায়। আর এই উই বলা হয় ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি। অর্থাৎ মালিকানা সত্ত্ব। তার মানে একটা কারবারে যে পরিমাণ সম্পদ থাকবে তার সমান থাকবে দায় ও মালিকানা সত্ত্ব। এই বিষয়টি বা এই সত্যটি যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় তার নামই হচ্ছে হিসাব সমীকরণ। আমি কথাটা আবার বলছি, একটি প্রতিষ্ঠানে বা একটি কারবারে যে পরিমাণ সম্পদ থাকবে, যে পরিমাণ সম্পদ থাকবে তার সমান থাকবে দায় ও মালিকানা সত্ত্ব। এই বিষয়টি যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় হিসাব সমীকরণ। আর এই হিসাব সমীকরণ এ সমান এল প্লাস ওই, এই ওইর মধ্যে হিসাবের উপাদান রয়েছে 4টি। এখানে উপাদান হলো 4টি সমীকরণের যে উপাদান, অর্থাৎ এ সমান এই চারটি উপাদান কী কী আছে এখানে ওইর মধ্যে? তো জানো এখানে আছে সি ক্যাপিটাল, আছে আর মানে রেভিনিউ মানে আয় রাজস্ব, আছে এক্সপেন্ডিচার, ইএক্স বোঝায় এক্সপেন্ডিচার মানে ব্যয়। তোমার এখানে আছে ডি মানে ড্রয়িংস উত্তোলন। তাহলে ওইর মধ্যে উপাদান আছে 4টি, এল এর উপাদান 1টি, এর উপাদান 1টি, তাহলে মোট উপাদান হয়ে গেল কয়টি? 6টি। এই 6টি উপাদান আসছে হিসাবের শ্রেণীবিভাগ থেকে। অর্থাৎ হিসাবকে যে 6 ভাগে ভাগ করা হয়েছে, সম্পদ, দায়, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, কয়টা হলো? এই 6টি। এই 6টি হিসাবকে এই সমীকরণের মাধ্যমে ইনক্লুড করে দেওয়া হয়েছে, ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার 4টি আছে কার মধ্যে? ওইয়ের ভিতরে, আর বাকি 2টি আছে আলাদা আলাদা। তার মানে আমাদের যে প্রতিটি ঘটনা যখন ঘটে সেই ঘটনাগুলোর মধ্যে যেগুলো লেনদেনের বৈশিষ্ট্য রয়েছে, কতিপয় বৈশিষ্ট্য যে ঘটনার মধ্যে বিদ্যমান থাকে সেই ঘটনাগুলোকে আমরা লেনদেন বলি। সেই লেনদেনের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো, একটি হচ্ছে 2টি পক্ষ, 2টি হিসাব খাত। তাহলে এই 2টি হিসাব খাত অবশ্যই হিসাব সমীকরণকে প্রভাবিত করবে, এমনভাবে প্রভাবিত করবে যে এটার মাঝখানে কী থাকবে? অলওয়েজ সমান থাকবে, ইকুয়াল থাকবে। কখনোই এটা অসমান হওয়া যাবে না, ব্যালেন্সহীন হওয়া যাবে না। সুতরাং প্রতিটি লেনদেন হিসাব সমীকরণকে প্রভাবিত করবে ইকুয়ালি, 2 দিকে অথবা যে কোনো একদিকে, এমনভাবে প্রভাবিত করবে যে সমীকরণের মাঝখানে সমান কী থাকতে হবে? সমান থাকতে হবে। তো সেইটা সমান থাকার জন্য কীভাবে প্রভাব পড়ে দেখো। একটা হলো অ্যাসেটস, অ্যাসেট যদি বৃদ্ধি পায় তাহলে আরেকটা অ্যাসেট হ্রাস পাবে, অথবা অ্যাসেট বৃদ্ধি পাইলে এদিকে যে কোনো একটা উপাদান বৃদ্ধি পাবে। অ্যাসেট যদি হ্রাস পায় তাহলে এদিকে যে কোনো একটা উপাদান হ্রাস পাবে, অথবা এখানেই হ্রাস পাবে এখানেই বৃদ্ধি পাবে, সে এখানে বৃদ্ধি পাবে এখানে হ্রাস পাবে। এমনভাবে ঘটনা ঘটবে যে কখনোই সমীকরণের 2 দিক অসমান হওয়ার সুযোগ থাকবে না। তাহলে আমরা এই যে সমীকরণটা পেলাম, এ সমান এল প্লাস ওই, এ সমান বলেছি অ্যাসেট, এল সমান লায়াবিলিটিস, ওই সমান বলছে ওনার্স ইকুইটি, যার একটা হচ্ছে সি। এই সি বলতে আমরা বুঝি ক্যাপিটাল, অর্থাৎ কারবারের যে মূলধন, মালিক যেটাকে কারবার খেতে সেটাকে বলা হয় ক্যাপিটাল বা মূলধন। এই আর বলতে আমরা বুঝি রেভিনিউ, রেভিনিউ মানে রাজস্ব বা আয়, আয় বলা হয়। অথবা অনেক জায়গায় তোমরা রেভিনিউ না পেয়ে আয়ও লেখা থাকতে পারে ইনকাম, ইনকাম বলতে আয় বোঝায়, এই রেভিনিউ জায়গায় আয়ও লেখা থাকতে পারে ইনকাম। রয়েছে এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার অর্থাৎ ব্যয় খরচ। ডি মানে হচ্ছে যদি মালিক কারবার থেকে টাকা তুলে নিয়ে যায় সেটা হল ড্রয়িংস উত্তোলন। এই যে 4 বিষয়গুলো রয়েছে অ্যাসেটস,
লিয়াবিলিটিস, ক্যাপিটাল, ড্রয়িংস, রেভিনিউ, এক্সপেন্ডিচার। রেভিনিউর জায়গায় তুমি লেখা পাইতে পারো ইনকাম। একটু তোমার বিষয়টা ভালো করে দেখো, আমি তোমাদের সাথে কথা বলছি। এই 4টি বিষয় বা এই যে 6টি বিষয় দেওয়া আছে এখানে, এর মধ্যে মালিকানা সত্যর সাথে এই 4টি বিষয়ের এমনভাবে সম্পর্ক, সি মানে মূলধন। দেখো আমি সম্পর্কটা আবার এখানে লিখছি, সি প্লাস আর বা আই মাইনাস ইএক্স মাইনাস ডি। এই সির সম্পর্কটার আগে হলো প্লাস চিহ্ন, অর্থাৎ কারবারের মূলধন যত বাড়বে মালিকানা সত্ত্ব তত বাড়বে। মূলধন যদি বাড়ে মালিকানা সত্ত্ব কী হবে? বাড়বে। কারণ সম্পর্কটা কি? প্লাস, পজিটিভ, ধনাত্মক সম্পর্ক। সেমভাবে এই আর বা আই, এই আর বা আই যদি কারবারের এটা সম্পর্ক হচ্ছে ওই সাথে কী সম্পর্ক? প্লাস সম্পর্ক। অর্থাৎ এটা যদি বাড়ে তাহলে ওইর পরিমাণ বেড়ে যাবে। ঠিক আয় কমে গেলে এটা কমে যাবে। এক্সপেন্ডিচারের সাথে সম্পর্ক হচ্ছে মাইনাস, অর্থাৎ এক্সপেন্ডিচার যদি বাড়ে তাহলে ওইর পরিমাণ কমে যাবে। খরচ যদি বেড়ে যায় ওইর পরিমাণ কী হয়ে যাবে? কমে যাবে। সেমভাবে মালিক যদি কারো থেকে টাকা নিয়ে যায় ড্রয়িংস, এই ড্রয়িংস যত বাড়বে ওই তত কমে যাবে। তাহলে তোমরা এখান থেকে কী বুঝতে পারলে? যে হিসাবে যে 4টি উপাদান, মূলধন, আয়, খরচ এবং উত্তোলন, এই 4 উপাদানের মধ্যে 2 উপাদানের সম্পর্ক হচ্ছে কী বলেছি আমি? প্লাস, আর 2-এর সম্পর্ক হচ্ছে মাইনাস। তার মানে যে 2-এর সম্পর্ক প্লাস, মূলধন এবং আয়, এই 2টা কারবারের মধ্যে যত বাড়বে মালিকের সুদের পরিমাণ তত বাড়বে। খরচ আর উত্তোলন কারবারের যত বাড়বে মালিকের সুদের পরিমাণ ততই কমবে। এই বিষয়টাকে যখন আমরা গাণিতিক আকারে প্রকাশ করি, অঙ্কের মাধ্যমে রূপ দেই, ছকের মাধ্যমে লিখি, তখন তার নাম হয়ে যায় টেবুলার ছক বা হিসাব সমীকরণের গাণিতিক ব্যাখ্যা, অথবা হিসাব সমীকরণের প্রভাব ছকের মাধ্যমে উপস্থাপন। তাহলে দেখো আমি একটা জিনিসকে কিন্তু কয় জায়গায় চলে গেল। প্রথম বলেছি এটাকে সংজ্ঞা তোমার চাইতে পারে যে একটি প্রতিষ্ঠানের বা ব্যবসায়ের যে পরিমাণ সম্পদ থাকবে তার সমান থাকবে দায় ও মালিকানা সত্ত্ব। এইটি যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় তার নাম হচ্ছে হিসাব সমীকরণ। এগুলো সংজ্ঞা। তোমাকে যদি বলে হিসাব সমীকরণের উপাদানগুলো লেখো, মৌলিক উপাদান লেখো, মৌলিক সমীকরণ লেখো, তুমি লিখবা এ সমান এল প্লাস ওই। এটাকে বলা হয় হিসাবের মৌলিক হিসাব সমীকরণ। এটা বহু নির্বাচনী প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন পরীক্ষা আসতে পারে যে হিসাবে কোনটি হিসাবের মৌলিক সমীকরণ। এটাকে বলা হিসাবের মৌলিক হিসাব সমীকরণ। যদি বলে হিসাব সমীকরণের বর্ধিত রূপ বা তার যে এক্সটেনশন রূপ সেটা দেখাও, তখন তোমার দিতে এ সমান এল প্লাস সি প্লাস আর বা আই যাই লেখো মাইনাস, শুধু ইও লেখা থাকতে পারে, ইএক্সও লেখা থাকতে পারে, মাইনাস ডি। ইএক্স লেখা থাকলে একবারে স্পেসিফিক বোঝায় এক্সপেন্ডিচার, শুধু ই লেখা দ্বারাও এক্সপেন্ডিচার বোঝানো হয়ে থাকতে পারে। এই জন্য লেখা হয় না, কারণ ই দ্বারা শুধু ইকুইটিও বোঝানো হয়। ই দ্বারা শুধু ইকুইটি বোঝানো হয় বিধায় এক্সপেন্ডিচারের জায়গায় ইএক্স লিখে দিলে তোমার জন্য স্পেসিফিক হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়, তোমার বিষয়টা সহজ হয়ে যায়। এটাকে বলা হয় হিসাব সমীকরণের বর্ধিত রূপ, এক্সটেনশন রূপ। হ্যাঁ, আর এটাকে বলা হয় সমীকরণের মৌলিক হিসাব সমীকরণ, তার মৌলিক রূপ। তখন তুমি প্রশ্নে তোমার কী চাইলো তার উপর ভিত্তি করে তুমি পুরো ক্যান্সার করবে যে মৌলিক হিসাব সমীকরণ চেয়েছে নাকি বর্ধিত রূপটা তোমার কাছে চেয়েছে। তো তোমরা এখান থেকে এই সমীকরণের এই রূপটাই যখন তুমি গাণিতিক আকারে প্রকাশ করবা তখন তার নাম হয়ে যাবে টেবুলার ছক বা হিসাব সমীকরণের প্রভাব ছকের মাধ্যমে উপস্থাপন। এই 4টা উপাদান দিয়ে আমরা পেয়েছি ওই, মানে ওই থেকে আমরা পেয়েছি 4টা উপাদান। তাহলে বর্ধিত রূপ,
আর আমাদের মৌলিক রূপ এই এ আর এ সেম, এল আর এল সেম, উইটা চেঞ্জ হয়ে কটা হয়েছে? 4টা হয়েছে। এই 4টাকে বলা হয় হিসাব সমীকরণের বর্ধিত রূপ। আর এটাকে যখন আমরা সমীকরণের আকারে ছকের আকারে লিখব, সম্পদ, দায়, মালিকানা সত্য, তখন এই 4টার পরিবর্তন দেখাবো আমরা মালিকানা সত্যের করে। যদি কখনো ইনকাম বৃদ্ধি পায় তাহলে আমরা উই প্লাস করে দেব, খরচ বৃদ্ধি পেলে আমরা উইর করে মাইনাস করে দেব, উত্তোলন বৃদ্ধি পেলে আমরা উইর করে মাইনাস করে দেব, মূলধন বৃদ্ধি পেলে আমরা উইর করে প্লাস করে দেব। আর এলের ঘরে আমরা এলের কাজ করব, এর ঘরে আমরা এর কাজ করব। এই হচ্ছে আমাদের মূলত হিসাব সমীকরণ। আশা করি তোমরা সমীকরণের বিষয়টি বুঝতে পেরেছ। আমি তোমাদের সাথে পরবর্তী ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই সমীকরণের গাণিতিক প্রকাশ, অর্থাৎ টেবুলার ছক। টেবুলার ছক কীভাবে করতে হয় আমি তোমাদের কিছু লেনদেন দিয়ে তোমাদের সেটা করে দেখাবো। তোমরা সেগুলো ভালো করে দেখবে। তোমরা যদি চাও তাহলে তোমার সেটা জমিও ক্লাস হতে পারে। আর যদি বলো যে না ইউটিউবে আপলোড দিলে তোমাদের জন্য ভালো হয়, তাহলে আমি তোমাদের ইউটিউবে আপলোড দিয়ে দেবো, ইউটিউবে ভিডিও বানিয়ে আপলোড দিয়ে দেবো। যেভাবে তোমাদের সহজ হয় সুবিধা হয় আমরা সেটাই করব। আর তোমরা অবশ্যই রিভিশন ক্লাসগুলো ভালো করে করো, মনোযোগ দিয়ে করো, তাহলে তোমরা নিঃসন্দেহে পরীক্ষায় ভালো করবে। তোমরা বাসায় আর সময় নষ্ট করো না। তোমরা কিন্তু পরীক্ষার্থী, সামনে তোমাদের আগে আর কোনো পরীক্ষার্থী নেই, এসএসসি পরীক্ষার্থী, তোমরা পরীক্ষা দিবে। সুতরাং তোমরা এখন বইয়ের পাশাপাশি বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে সেই বোর্ডের প্রশ্নগুলো তোমরা সলভ করবে, বোর্ডের প্রশ্নগুলো দেখবে, দেখে সেগুলো সলভ করার চেষ্টা করবে। সলভ করতে গিয়ে যদি কোনো প্রবলেমে পড়ো, তুমি পারতেছো না, সমস্যা হচ্ছে, তুমি আমার কাছে ফোন করতে পারো, আমাদের ম্যাডাম রয়েছে, তুমি ম্যাডামের সাথে কথা বলতে পারো, ম্যাডামের কাছ থেকে হেল্প নিতে পারো, এবং দুজনের কাছেই তোমাদের ফোন করার পথ উন্মুক্ত করা আছে। তোমরা যে কোনো সময় যখন খুশি তোমাদের প্রয়োজন হয় তোমরা ফোন করে জেনে নেবে, তোমাদের প্রবলেম সলভ করে নেবে। ফাইনালি কথা হচ্ছে তোমরা পড়াশোনা করবে, পরীক্ষার প্রিপারেশন ভালো করে নেবে। তো তোমরা পরীক্ষায় ভালো করো, পড়াশোনা ভালো করে করো, রেগুলার ক্লাসগুলো ফলো করো, ইউটিউবে জুমে ক্লাসগুলো করে তোমাদের পারপাস তোমরা সার্ভ করো। সেই আশা রেখে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ক্লাসে তোমরা অবশ্যই অ্যাটেন্ড করো সেই আশাবাদ রেখে আজকে ক্লাস এখানে শেষ করছি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ।